আসসালামু আলাইকুম। আবারও এসে গেছি আপনাদের মাঝে। আমি গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আসলে কিভাবে আহ, আইসিটিতে ভালো করা যাবে, অ্যাডমিশনের ক্ষেত্রে আইসিটিতে কিভাবে খুব সহজে ভালো প্রিপারেশন নেওয়া যায় সেই বিষয়টি আজকে আবার আলোচনা করব। তো স্বাভাবিকভাবে যারা ইন্টারমিডিয়েট লেভেলের স্টুডেন্ট থাকে তাদের ক্ষেত্রে প্রোগ্রামিং এর উপর প্রচুর ভয় থাকে, তারা প্রোগ্রামিংকে স্কিপ করে আসে ইন্টারমিডিয়েট লেভেলে। সেটা গত ভিডিওতে বলেছি, আবার বলছি। তো আমি প্রথমত সেই কাজটা নিয়ে মানে প্রোগ্রামিং নিয়ে প্রথম আলোচনা করতে যাচ্ছি। তো আমি বলেছি আপনাদেরকে যে আমি আসলে প্রশ্ন সলভ করব। প্রায় আইসিটি কোর্সে প্রায় 1000 আপ প্রশ্ন সলভ করা হবে এবং প্রত্যেকটা প্রশ্নের অপশন নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করা হবে। অর্থাৎ আমরা বইয়ের মধ্যে যদি মানে ডিটেলস নাও পড়ি, কিন্তু প্রত্যেকটা অপশনের উপর যদি লেকচার দেওয়া হয় তাহলে ডিটেলস পড়া হয়ে যাবে। আর স্বাভাবিকভাবে এখন হচ্ছে আইসিটি বই, সেখানে সিলেবাসের বাইরে অনেক কিছু লেখা থাকে, আমরা সেগুলো কভার করার দরকার নেই। আমরা প্রশ্ন রিলেটেড কিছু কোশ্চেন রিলেটেড টপিকস গুলো কভার করব। আর সেই উপলক্ষেই আমি আজকে একটা ছোট ভাইয়ের বই থেকে, আসলে ওর বইয়ের উত্তরগুলো দাগানো রয়েছে, বাট আমি এটা কোনো বিষয় না, কারণ আমি প্রত্যেকটা অপশনের ব্যাখ্যা দিব। তো তার থেকে মোটামুটি আমি কিছু কোশ্চেন পিডিএফ আকারে নিয়েছি, ছবি তুলে পিডিএফ করে নিয়েছি, সেখান থেকে আমি আলোচনা করব। তো শুরু করা যাক প্রোগ্রামিং নিয়ে, যেখানে বেশি ভয়। বাংলাতে একটা কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত ভয়। তো আমরা সেই ভয়টা নিয়ে প্রথম জয় করার চেষ্টা করি। তো দেখুন আমাদের যে প্রথম কোশ্চেনটা রয়েছে আহ, এখানে প্রথম কোশ্চেনটা রয়েছে, সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের ভাষায় ধারাবাহিকভাবে সাজানোর নির্দেশমালাকে কি বলা হয়? তো আমাদের এখানে অ্যান্সার আমরা দেখতে পাচ্ছি প্রোগ্রাম বলা হয়, যে ধারাবাহিকভাবে কোনো সমস্যা সমাধানের জন্য যে ধারাবাহিক সাজানোর যে নির্দেশমালা, যে নির্দেশনা, তাকে বলা হয় প্রোগ্রাম। আর অন্যান্য অপশনগুলো সম্পর্কে আমাদের জ্ঞান রাখতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো আসলে আমাদের কোন অ্যান্সারটা হবে। হার্ডওয়্যার, আমরা জানি হার্ডওয়্যার হচ্ছে কোনো ডিভাইসের যে অংশগুলো দেখা যায়, ডিভাইসের যে অংশগুলো দেখা যায়, চোখে দেখা যায়, সেগুলোই তার হার্ডওয়্যার। ফার্মওয়্যার বলতে বোঝায় হচ্ছে এরকম ভাবে কম্পিউটার রিলেটেড কোনো ফার্ম, যেখানে কম্পিউটার নিয়ে কাজ করা হয়, বিভিন্ন রকম সফটওয়্যার তৈরি, ইত্যাদি ইত্যাদি। আর সফটওয়্যার হচ্ছে আহ, যেটা হার্ডওয়্যারকে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে। সফটওয়্যার দুই ধরনের হতে পারে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং সিস্টেম সফটওয়্যার। তাহলে আমরা বুঝতে পারলাম যে এগুলোর সাথে আমাদের প্রশ্নের কোনো মিল নেই। আমাদের প্রশ্নটা ছিল যে সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের নিজের ভাষায়, অর্থাৎ কম্পিউটারের ভাষায় ধারাবাহিকভাবে কোনো সাজানোর নির্দেশমালাকে কি বলা হবে? তাহলে প্রোগ্রাম বলা হবে। কম্পিউটারকে যে নির্দেশমালা দেওয়া হবে, যে তুমি এবার এই কাজটা করো, তারপর এইটা করো, তারপর ওইটা করো, এই নির্দেশমালাগুলোকে বলা হয় কম্পিউটারের প্রোগ্রাম। 2 নাম্বারটা দেখি আমরা। 2 নম্বর কোশ্চেন আসছে, সফটওয়্যার তৈরির জন্য কি প্রয়োজন? সফটওয়্যার তৈরির জন্য হার্ডওয়্যার প্রয়োজন, কারণ হার্ডওয়্যার না থাকলে আপনি কাজ করবেন কোথায়? প্রোগ্রাম প্রয়োজন, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা সফটওয়্যার সেটা প্রয়োজন। ফার্মার সেরকম না, ধরো না লাগলেও সমস্যা নেই, আপনি পার্সোনালি তৈরি করতে পারবেন। বাট হার্ডওয়্যার প্রোগ্রাম দুইটাই দরকার। এখন বলতে পারো যে ভাইয়া তাহলে সফটওয়্যার তৈরির জন্য হার্ডওয়্যার প্রোগ্রাম দুইটাই যদি দরকার হয়, আপনি বলছেন, তাহলে কেন কম্পিউটারের ভাষাটা দেওয়া হলো? কারণ হার্ডওয়্যার প্রোগ্রাম এগুলো তো বেসিকলি দরকার হবেই। এখানে আমাদের মৌলিক যে বিষয়টা সেটা হচ্ছে কম্পিউটারের ভাষা দরকার। যে কম্পিউটারের ভাষা ছাড়া হার্ডওয়্যার বা প্রোগ্রাম এরা কিচ্ছু বুঝবে না। তার মানে সফটওয়্যার তৈরি করতে গেলে তাদেরকে বোঝাতে হবে, বোঝাতে হলে তোমার প্রথম দরকার কম্পিউটারের ভাষা। এই জন্য সফটওয়্যার তৈরির জন্য মেইনলি যেটা দরকার কম্পিউটারের ভাষা। 3 নম্বর কোশ্চেন, কম্পিউটার বুঝতে পারে এমন কিছু সংকেত এবং কতিপয় নিয়ম কানুনকে একত্রে কি বলা হয়? কম্পিউটার যে জিনিসগুলো বুঝে সেই ধরনের কিছু সংকেত এবং নিয়মকানুনকে প্রোগ্রামের ভাষা বলা হবে, প্রোগ্রাম বলা হবে না। কারণ কম্পিউটারকে কোনো নির্দেশ দেওয়া হচ্ছে না, কম্পিউটার ওগুলো আগে থেকেই বুঝে। সেটা হচ্ছে তার নিজের ভাষা, যে আমি এই জিনিসটা বুঝি, তার মানে আমার নিজের ভাষা। অর্থাৎ কম্পিউটার যেটা বোঝে সেটা প্রোগ্রামের ভাষা বা কম্পিউটারের ভাষা বলা হচ্ছে। আর সফটওয়্যার ফার্মওয়্যার নিয়ে আগে আলোচনা করা হয়েছে, প্রোগ্রাম নিয়ে আলোচনা করা হয়েছে। সুতরাং আমরা বুঝতে পারলাম যে সংকেত বা কতিপয় নিয়ম কানুনকে আমরা প্রোগ্রামের ভাষা বলতে পারবো। এরপর আসি, কম্পিউটার কোন ধরনের ভাষা বোঝে? কম্পিউটার তার নিজের ভাষা বোঝে। কম্পিউটারের নিজের ভাষাকে কম্পিউটারের ভাষা বলা হয়, মেশিন ল্যাঙ্গুয়েজ বলা হয়, অথবা যান্ত্রিক ভাষা বলা হয়। সো এখানে আমাদের যে অপশনগুলো দেওয়া রয়েছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, স্পোকেন ল্যাঙ্গুয়েজ, কাস্টমাইজ ল্যাঙ্গুয়েজ, মেশিন ল্যাঙ্গুয়েজ, আমরা বুঝতে পারছি অন্যান্য অপশনের যে ভাষাগুলোর কথা বলা হয়েছে আসলে এগুলো কম্পিউটার বোঝে না। কম্পিউটার শুধুমাত্র 0 and 1 বোঝে, যেটাকে মেশিন ল্যাঙ্গুয়েজ বা যান্ত্রিক ভাষা বলা হয়। প্রোগ্রামের ভিত্তি কোনটি? আচ্ছা, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেখানে আমরা ভুল করে থাকি অনেকে। প্রোগ্রামের ভিত্তি কোনটি? এখন একটা প্রোগ্রাম করতে হলে আমাদের কি কি করতে হবে? অ্যালগরিদম করতে হবে, সেই অ্যালগরিদম অনুযায়ী প্রবাহ চিত্র তৈরি করতে হবে, ফ্লো চার্ট তৈরি করতে হবে। তারপর কি করতে হবে? সুডো কোড তৈরি করতে হবে। অর্থাৎ 3টা বেসিক যে কাজ রয়েছে
অ্যালগরিদম তৈরি করা, প্রবাহ চিত্র তৈরি করা, সুডোকোড তৈরি করা। তো অ্যালগরিদমটা কি, ধারাবাহিকভাবে একটা প্রশ্ন সমাধান বা একটা প্রোগ্রাম সমাধানের জন্য যে ধারাবাহিক নির্দেশনা, সেটা হচ্ছে অ্যালগরিদম। সেই অ্যালগরিদম আকারে আমরা যদি চিত্রের মাধ্যমে প্রকাশ করি তখন সেটাকে ফ্লো চার্ট বা প্রবাহ চিত্র বলা হয়। আর সুডোকোড হচ্ছে একটা বড় প্রোগ্রামকে ভেঙে ভেঙে ছোট ছোট অংশে ভাগ করে সমাধান করার পদ্ধতি। তাহলে বুঝতে পারলাম প্রবাহ চিত্র, সুডোকোড এবং অ্যালগরিদম সম্পর্কে। ডিবাগিংটা হচ্ছে ভুল সংশোধন করা, প্রোগ্রামের মধ্যে কোনো ভুল আছে কিনা সেটা সংশোধন করা হচ্ছে ডিবাগিং করা। তার মানে প্রোগ্রামের ভিত্তি কোনটা হতে পারে, এই সুডোকোডের মাধ্যমে, প্রবাহ চিত্রের মাধ্যমে বা অ্যালগরিদমের মাধ্যমে আমরা সমস্যার সমাধান করি, প্রোগ্রাম তৈরি করি। তাহলে এগুলো কি প্রোগ্রামের ভিত্তি? আচ্ছা, এটা বোঝার জন্য আরেকটা সহজ এক্সাম্পল আমি দিই। ধরুন আপনি একটা ঘর তৈরি করবেন। তো ঘর তৈরি করার জন্য আপনাকে ভিত্তি হিসাবে কাকে নিতে হবে, খুঁটি নিতে হবে। ঘরের ভিত্তি খুঁটি। এখন খুঁটিটাকে পোঁতার জন্য, মাটিতে পোঁতার জন্য আপনি প্রথমে মাটিটা গর্ত করবেন, মাটিতে খুঁড়বেন। খোঁড়ার জন্য আপনাকে কিছু যন্ত্র দরকার হবে, আপনাকে জানতে হবে যে এইভাবে খুঁড়তে হয়। তারপরে খুঁটিটা পোঁতার পর সেটা লেভেল ধরে লেভেলিং করতে হবে, যে খুঁটিটা একদম স্ট্রেট সোজা হয়েছে কিনা সেটার জন্য লেভেল করতে হয়। এখন যে এতগুলো কাজ করলেন, এগুলো কি কম্পিউটার ঘর তৈরির ভিত্তি হবে? নিশ্চিতভাবে এগুলো ঘর তৈরির ভিত্তি হবে না। অর্থাৎ ঘর তৈরির ভিত্তি হবে জাস্ট খুঁটিটা। তার মানে কোডিংটা হবে প্রোগ্রামের ভিত্তি, যেটা প্রোগ্রাম করার জন্য কোডিং করা হবে, সেই কোডিংটা হচ্ছে প্রোগ্রামের ভিত্তি। এবং কোডিং করার জন্য যেগুলো করতে হবে সেগুলো আসলে কোডিংকে হেল্প করবে, অর্থাৎ ভিত্তিকে হেল্প করবে, তারা ভিত্তি হতে পারবে না। সুতরাং এই কোশ্চেনের অ্যান্সার আমরা বলতে পারবো প্রোগ্রামের ভিত্তি হচ্ছে কোডিং। একটা কথা বলে রাখি, প্রত্যেকটা প্রশ্ন যদি আপনি এভাবে বুঝে বুঝে সলভ করেন এবং প্রশ্ন রিলেটেড যত অপশন রিলেটেড যত কথা আছে, যত জ্ঞান আছে, সেইগুলো যদি আপনি গেইন করেন, অর্জন করেন, তাহলে খুব সহজেই আইসিটিতে ভালো করতে পারবেন। কারণ স্যারেরা প্রোগ্রামের ভিত্তি কোনটি এখান থেকে কোডিং দেবে, কিন্তু অন্য একটা কোশ্চেন দেবে প্রবাহ চিত্র থেকে। তো আপনি যদি সবগুলো বিষয় সম্পর্কে ভালো মতো জানেন, তাহলে কোথা থেকে কোশ্চেন করবে, যেখান থেকে করবে আপনি সেখান থেকে অ্যান্সার দিতে পারবেন। এরপর আসি 6 নাম্বার। 6 নাম্বারটায় বলা হয়েছে গঠন বিচারে ও বৈশিষ্ট্য অনুযায়ী প্রোগ্রামের ভাষাকে কয় ভাগে ভাগ করা যায়। গঠনের বিচারে প্রোগ্রামের ভাষাকে 5 ভাগে ভাগ করা যায়, সেটা এখানে অ্যান্সার দেওয়া রয়েছে। এখন এই 5টা ভাগ সম্পর্কে আপনাকে স্পেসিফিক ভাবে একটু জানতে হবে, হালকা হলেও জানতে হবে। সেই 5টা ভাগের প্রথম ভাগটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজ বলতে কি, আমাদের কম্পিউটার যেই ভাষাটা বোঝে সেটা হচ্ছে তার মেশিন ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, মেশিন ল্যাঙ্গুয়েজের মধ্যে যে দুইটা জিনিস থাকে সেটা হচ্ছে 0 এবং 1 কে, অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজ 0 এবং 1 নিয়ে গঠিত। অর্থাৎ একটা মেশিন শুধুমাত্র 0 এবং 1 কে বুঝবে। 0 মিন হচ্ছে অফ এবং 1 মিন হচ্ছে অন, অর্থাৎ কম্পিউটার 0 আর 1 কে শুধুমাত্র বুঝতে পারবে। এরপরে থাকবে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, যেটা মেশিন ল্যাঙ্গুয়েজের পরবর্তী প্রজন্ম, প্রথম, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম পর্যন্ত যাবে। সেখানে দ্বিতীয় প্রজন্মের যে ভাষা সেটাকে আমরা বলবো অ্যাসেম্বলি ভাষা। অ্যাসেম্বলি মেশিন থেকেই তৈরি হয়েছে, অর্থাৎ মেশিনের ল্যাঙ্গুয়েজ থেকে একটু ডেভেলপ করে অ্যাসেম্বলি ভাষায় রূপান্তর করা হয়েছে। অ্যাসেম্বলি ভাষায়ও 0 1 ব্যবহার করা হবে, বাট 0 1 এর সমন্বয়ে কিছু কোড তৈরি করা হবে, যে কোডগুলো নিয়ে কাজ করা হবে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে। যেমন 0 1 আগে 0 1 0 1 দিয়ে যোগ করতো, কিন্তু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে অ্যাড করবে। অ্যাড মানে কি, যোগ করা। অ্যাড এর জন্য কিছু 0 1 কোড থাকবে, সেই কোডটা না দেখে কম্পিউটার শুধুমাত্র অ্যাড দেখলেই বুঝতে পারবে আমাকে যোগ করতে বলা হচ্ছে। ডিভাইড দেখলে বুঝতে পারবে যে আমাকে ভাগ করতে বলা হচ্ছে। এটা হচ্ছে আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বা দ্বিতীয় প্রজন্মের ভাষা। এবার আসি তৃতীয় প্রজন্মের ভাষাতে। তৃতীয় প্রজন্মের ভাষা হচ্ছে উচ্চতর ভাষা। উচ্চতর ভাষা নিজের ল্যাঙ্গুয়েজে, মানে ভাষার আমাদের আমাদের বোঝার জন্য, মানুষের বোঝার জন্য আমরা তৈরি করব। কেন? কারণ মেশিন ল্যাঙ্গুয়েজ বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের যে কোড এবং 0 1 বাইনারি মানগুলো রয়েছে সেগুলো আমরা খুব সহজে বুঝতে পারি না। খুব সহজে আমরা সেটা নিয়ে প্রোগ্রাম করতে পারবো না। এটা সময়সাধ্য ব্যাপার এবং খুব জটিল বা কমপ্লেক্স একটা ব্যাপার। এই জন্য উচ্চ স্তরের ভাষা আসছে, যেটা আমরা বুঝতে পারি, আমাদের ভাষায় আমরা প্রোগ্রাম রচনা করব। পরবর্তীতে সেটাকে আমরা কম্পাইলার দিয়ে অনুবাদ করে মেশিনকে বোঝাবো। এটা হচ্ছে তৃতীয় স্তরের ভাষা বা উচ্চতর ভাষা। এরপর থাকবে অতি উচ্চ স্তরের ভাষা। স্পেসিফিক গবেষণাগার বা বড় বড় জটিল ম্যাথ সলভ করার জন্য উচ্চ স্তরের, অতি উচ্চ স্তরের ভাষা ব্যবহার করা হবে। পরবর্তীতে থাকবে স্বাভাবিক বা ন্যাচারাল ভাষা, যেগুলো নিয়ে আমাদের কথা বলার দরকার নেই। তাহলে বুঝতে পারলাম আপনার 5টা ল্যাঙ্গুয়েজ রয়েছে গঠন বিচার বা বৈশিষ্ট্য অনুযায়ী। সেটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, উচ্চ স্তরের ভাষা, অতি উচ্চ স্তরের ভাষা এবং ন্যাচারাল ভাষা। এরপর আসি পরের কোশ্চেনটিতে। কম্পিউটারের অভ্যন্তরে দুটি সংকেত কি কি? কম্পিউটারে আগেই বলেছি কম্পিউটার দুইটা জিনিস বোঝে, শুধু 0 আর 1। 0 মিনস অফ অ্যান্ড 1 মিন অন। ওকে, বৈশিষ্ট্য অনুসারে কম্পিউটার প্রোগ্রামের ভাষাকে কত ভাগে ভাগ করা হয়েছে? 6 নম্বর কোশ্চেনটাই যদি ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন গঠন বিচারে ও বৈশিষ্ট্য অনুযায়ী, অর্থাৎ একটা কোশ্চেনের মধ্যে দুইটা অপশন দিয়ে আবার নতুন করে সেই কোশ্চেনটাই করা হয়েছে। গঠন বিচারেও 5 ভাগে ভাগ করা হয়, প্লাস বৈশিষ্ট্য বিচারেও প্রোগ্রামকে
প্রোগ্রামের ভাষাকে 5 ভাগে ভাগ করা হয়। কম্পিউটারে ব্যবহৃত প্রথম প্রজন্মের ভাষা কত সালে তৈরি হয়? 1945 সালে শুরু হয়, 1949 সাল পর্যন্ত এটি ডেভেলপ হয় এবং পরবর্তীতে নতুন ভাষা তৈরি হয়। তো আমরা বুঝতে পারলাম এটা একটা মুখস্থ টাইপের প্রশ্ন, এখানে বোঝানোর কিছু নেই। তো পরবর্তীতে আমরা দেখি কম্পিউটার বুঝতে পারে, কম্পিউটার কোনটা কোনটা বুঝতে পারে। আচ্ছা, খুব ভালো হলো যে এখানে অ্যান্সারটা দেয়া নেই, আমরা একটা প্রশ্ন পেয়েছি। কম্পিউটার বুঝতে পারে কোনটি? 0 1 and 1 0। আমি আগেই বলেছি কম্পিউটার বুঝতে পারে কে কে? 0 আর 1, তার মানে কি 1 আর 2 অ্যান্সার? নো, অ্যান্সার তিনটাই হবে, কারণ 1 0 0 1 0 1 1 1 1 0 সবকিছুই কম্পিউটার বুঝতে পারবে, অর্থাৎ 2 3 4 5 এইগুলো বুঝতে পারবে না, বাট 1 0 দিয়ে যাই হোক না হোক কম্পিউটার সেটা বুঝতে পারবে। তার মানে অপশন তিনটাই হবে, অর্থাৎ কম্পিউটার তিনটাই বুঝতে পারবে। ওকে, চলে আসি আমরা। দেখুন তিনটাই আনসার দেওয়া রয়েছে, তার মানে তিনটাই বুঝতে পারবে। 11 নাম্বার, অভিন্ন তথ্যভিত্তিক যে প্রশ্নগুলো রয়েছে, বহুবিধ বহুপদী যে প্রশ্নগুলো রয়েছে, বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ভাষা। আচ্ছা, জাভা, সি প্লাস প্লাস, জাভা প্লাস প্লাস, আসলে জাভা প্লাস প্লাস হয় না, জাভার জাভাই হয়। সি থেকে সি প্লাস প্লাস রয়েছে, সি শার্প রয়েছে, অর্থাৎ সি হ্যাশ রয়েছে, অর্থাৎ সি হ্যাশ, অর্থাৎ আমরা সি শার্প বলি এটিকে। এ ধরনের একটা প্রোগ্রাম রয়েছে, সি তিনটা, সি সি প্লাস প্লাস, সি শার্প, জাভা। বাট জাভা প্লাস প্লাস হয় না, সেক্ষেত্রে আমরা বলতে পারি 1 এবং 3 অ্যান্সার। পরবর্তীতে দেখুন, একটি আদর্শ প্রোগ্রামের বৈশিষ্ট্য হচ্ছে, একটি আদর্শ প্রোগ্রামের কি কি বৈশিষ্ট্য থাকবে? সেটা হচ্ছে তথ্য প্রদানের ব্যবস্থা থাকতে হবে, তথ্য প্রক্রিয়াকরণের ব্যবস্থা থাকতে হবে, ফলাফল প্রাপ্তির সুবিধা থাকতে হবে। আমি যদি সহজ করে বলি তাহলে আপনারা বুঝতে পারবেন, সেটা হচ্ছে ইনপুট, আমি আইএনপি দিলাম, ইনপুট ও ইউটি, আউটপুট, এবং ইনপুট দিলে আউটপুট পাবো, কিভাবে পাবো? ইনপুটকে প্রসেস করতে হবে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট দিয়ে প্রসেস করতে হবে, অর্থাৎ এই দুইটার মধ্যে সমন্বয় সাধন করবে, প্রসেসিং যে ইউনিটটা থাকবে সেটা প্রসেস করবে। তার মানে ইনপুট থাকবে, প্রসেস থাকবে এবং আউটপুট থাকবে। তার মানে তথ্য প্রদানের, আমি যে তথ্যটা দিব কম্পিউটারকে সেটা প্রদানের ব্যবস্থা থাকবে, সেটা প্রক্রিয়াকরণ প্রসেসিং এর ব্যবস্থা থাকবে এবং আউটপুটের সুবিধা থাকবে। তিনটা আদর্শ প্রোগ্রামের বৈশিষ্ট্য। মেশিনের ভাষার সুবিধা কোনটি? মেশিনের ভাষার সুবিধা কোনটি? আচ্ছা, আমরা বলেছি মেশিনের ভাষা খুব জটিল, কারণ আমরা মেশিনের ভাষা বুঝি না, আমরা মেশিনের ভাষায় প্রোগ্রাম করতে পারি না। তাহলে মেশিনের ভাষার সুবিধা আসলে কোনটি? দেখি অপশনগুলো একটু পড়ে। প্রোগ্রাম সহজে লেখা যায়, ওয়াও, ইটস নট পসিবল। 0101 দিয়ে আমরা কোনো প্রোগ্রাম লিখতে পারবো না, তার মানে এটা খুব সহজে লেখা সম্ভব নয়। খ নাম্বার, সব ধরনের মেশিনে ব্যবহার উপযোগী? নো, এটা সব ধরনের মেশিনে ব্যবহারও করা যাবে না, কারণ যেই মেশিনের ল্যাঙ্গুয়েজ সেটাই বুঝতে পারবে, অন্যান্য একটু ডিফারেন্স হয়ে যাবে। আচ্ছা, ঘ নম্বর অপশনটা আমরা দেখি, প্রোগ্রামে ভুল সহজে শনাক্ত করা যায়, ইটস ইম্পসিবল। যেখানে কোটি কোটি 10001 আছে, সেখান থেকে আপনি ভুল কিভাবে খুঁজে পাবেন? ভুলটা খুঁজে পাওয়া খুব কঠিন ব্যাপার, খুব সহজে শনাক্ত করা ইম্পসিবল ব্যাপার। তাহলে কি হয়? প্রোগ্রাম সরাসরি এবং দ্রুত কার্যকরী হয়। এটা সঠিক, কারণ কম্পিউটার তার নিজের ভাষায় কাজ করছে, আর মেশিনের ভাষা কম্পিউটার তো খুব সহজেই বুঝবে, তার মানে দ্রুত এবং সরাসরি কাজ করতে পারবে। পরবর্তীতে আসি, সরাসরি কোন ভাষা কম্পিউটারে ব্যবহার করা হয়? সরাসরি কোন ভাষা কম্পিউটারে ব্যবহার করা হয়? বুঝতেই পারছেন, যান্ত্রিক ভাষা। আর অন্যান্যগুলো নিয়ে আমি একটু আগেই বলেছি, অ্যাসেম্বলি ভাষা কি, যান্ত্রিক ভাষার ডেভেলপড রূপ এবং উচ্চ স্তরের ভাষা, তারপরে অতি উচ্চ স্তরের ভাষা এবং পরবর্তীতে আসছে ন্যাচারাল ভাষা। পাঁচটি যান্ত্রিক ভাষার নাম আমরা পড়েছি, যে কম্পিউটারের বৈশিষ্ট্য অনুসারে পাঁচটি ভাষা তৈরি হয়। কম্পিউটারের মৌলিক ভাষা কোনটি? কম্পিউটারের ব্যবহার করা ভাষা, মৌলিক ভাষা সবই হচ্ছে মেশিনের ভাষা, যান্ত্রিক ভাষা বা মেশিন ল্যাঙ্গুয়েজ বা প্রথম স্তরের ভাষা বা প্রথম প্রজন্মের ভাষা। যে কোনো ভাবে আমরা উত্তর দিতে পারি। তারা কি কি বলতে পারবো? প্রথম প্রজন্মের ভাষা, মেশিনের ভাষা, যান্ত্রিক ভাষা। এরপর আসি, অ্যাসেম্বলি ভাষা কোন প্রজন্মের ভাষা? অ্যাসেম্বলি ভাষা দ্বিতীয় প্রজন্মের ভাষা। আমি বলেছি প্রথম, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম। তার মানে হচ্ছে প্রথম মেশিন ল্যাঙ্গুয়েজ, তার থেকে আসবে অ্যাসেম্বলি, তারপর উচ্চ স্তর, তারপর অতি উচ্চ স্তর, তারপরে ন্যাচারাল। যান্ত্রিক ভাষার প্রধান উপকরণ নিচের কোনটি? যান্ত্রিক ভাষার প্রধান উপকরণ হচ্ছে নিজস্ব ভাষা এবং যন্ত্রের নিজস্ব ভাষা। দুইটার মধ্যে পার্থক্য বুঝতে হবে, কারণ অ্যাসেম্বলি ভাষা মানুষের ভাষা আমরা আগে বুঝতে পেরেছি। তাহলে নিজস্ব ভাষা, যান্ত্রিক নিজস্ব ভাষা, এটার মানে কি? নিজস্ব ভাষা আমাদের নিজস্ব ভাষা বোঝা যাচ্ছে না, স্পেসিফিক ভাবে বলা হচ্ছে না, সেই জন্য আমাদের অপশনটা হবে যন্ত্রের নিজস্ব ভাষা। কোন ভাষায় লিখিত প্রোগ্রাম কম্পিউটার সরাসরি বুঝতে পারে? বুঝতে পারছেন, মেশিনের ভাষা, খুব সহজ প্রশ্ন। পরবর্তীতে 19 নাম্বার চলে আসি, অ্যাসেম্বলি ভাষায় নির্দেশাবলীকে কত ভাগে ভাগ করা যায়? আচ্ছা, অ্যাসেম্বলি ভাষার নির্দেশাবলীকে, ওকে, অ্যাসেম্বলি ভাষার নির্দেশাবলীকে কত ভাগে ভাগ করা যায়? তো অ্যাসেম্বলি ভাষায় আমি বলেছি যে 01 নিয়ে কাজ করা হয় না, মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে একটু ডেভেলপ করা হয়েছে। এখানে কাজ করা হয় 01 এর সমন্বয়ে কিছু কোড দিয়ে, যেই কোডগুলো থাকতে পারে অ্যাড, ডিভিজর, মাল্টিপ্লেক্স, জিটি, এই ধরনের অনেক কিছু থাকতে পারে।
জাম্প করতে পারবে, ইনপুট নিতে পারবে, আউটপুট নিতে পারবে, এই ধরনের কিছু কোড নিয়ে কাজ করা হয়। তো মেইনলি যে নির্দেশাবলীগুলোকে ভাগ করা হয় সেটা 1 নম্বরে থাকবে লেভেল, লেভেল 2 নাম্বার থাকবে অফকোড, অফ কোড, অফকোড হবে। আর 3 নাম্বারে যেটা থাকবে আমাদের, আসলে লেখা একটু আহ, জটিল ব্যাপার, অপারেন্ড, অফকোড থাকবে, অপা, বুঝে নিন একটু, অপারেন্ড থাকবে, অফকোড অপারেন্ড। এবং চতুর্থ যেটা থাকবে সেটা হচ্ছে কমেন্টস, অর্থাৎ মন্তব্য থাকতে পারে। কমেন্টস, ওকে। তাহলে আমাদের যে চারটা নির্দেশাবলী থাকবে অ্যাসেম্বলি ভাষার ক্ষেত্রে সেটা হচ্ছে লেভেল, অফকোড, অপারেন্ড এবং কমেন্টস। তাহলে এগুলো আমাদেরকে জানতে হবে, কারণ আমরা বলেছি প্রত্যেকটা বিষয়ে ডিটেল জানতে হবে, কারণ এই জায়গাগুলো থেকে আমাদের কোশ্চেন আসতে পারে। তো আমরা প্রথমত লেভেলটা জানি, লেভেলটা হচ্ছে ঠিকানা, আমি যে প্রোগ্রামটা করছি সেটা কোথায় রাখবো, কোথায় কাজ করবে, সেটা হচ্ছে লেভেল। এই লেভেলগুলা মানে কোন ভাবে কাজ করবে সেই লেভেলগুলা হতে পারে, কারেন্ট চলে গেছিল আবার আসলো। তাহলে লেভেলগুলা হতে পারে বিভিন্ন রকম, যে কোথায় কাজ করবে, অ্যাড মাল্টিপ্লেক্সিটি কি নিয়ে কাজ করবে, সেই বিষয়গুলো লেভেল হতে পারে। এরপর অফ কোড, অফ কোড গুলো হচ্ছে সাধারণত অ্যারিথমেটিক যে অপারেশন গুলো রয়েছে, প্লাস, মাইনাস, গুণ, ডিভাইডেড, এইগুলো হচ্ছে অপকোড। এবং এদের, এরা যাদেরকে নিয়ে কাজ করে তারা হচ্ছে অপারেন্ড, এরা যাদেরকে নিয়ে কাজ করে তারা হচ্ছে অপারেন্ড। ধরুন আমি লিখলাম এ প্লাস বি, এটা কি করছি আমি, এটা আমি সাম করছি বা অ্যাড করছি। তাহলে দেখুন অ্যাড করছি, এখানে এ বি, এই যে যেগুলো নিয়ে কাজ করব সেটা হচ্ছে হবে অপারেন্ড। এই যে প্লাস এবং সমান, এদেরকে বলা হবে অপকোড বা অপারেটর, অপকোড বা অপারেটর। এবং এটা কাজ করার পর যে জিনিসটা পাচ্ছি ওই জিনিসটাকে কি বলছি আমরা, অ্যাড বা সাম বলছি, সেই ঠিকানাটাকে বলছি আমরা লেভেল। আর কমেন্টসটা কি, যদি আমি এখানে লিখে দিই যে আমি এখানে সাম করছি বা গুণ করছি বা বিয়োগ করছি, যোগ করছি, সেগুলো হচ্ছে কমেন্টস। আপনারা বুঝতে পারছেন আশা করি। অ্যাসেম্বলি ভাষার নির্দেশাবলীর যে 4টি অপশন রয়েছে, এই 4টি অপশনে আপনাদের আর কোনোদিন সমস্যা হবে না, বা এখান থেকে যদি কোনো ধরনের প্রশ্ন করা হয় আপনাকে, তাহলে সঠিকভাবে সুন্দরভাবে আপনি অ্যান্সার দিতে পারবেন। ওকে, নেক্সট দেখি। এরপর বলছে লোড, স্টোর, জাম্প অ্যাসেম্বলি ভাষার, লোড, স্টোর, জাম্প অ্যাসেম্বলি ভাষার নির্দেশের কোন ভাগে পড়ে। আচ্ছা, অ্যাসেম্বলি ভাষার নির্দেশের লোড, স্টোর, জাম্প এগুলো নিয়ন্ত্রণের মধ্যে পড়ে, কারণ গাণিতিক ইনপুট আউটপুট সিস্টেম সেগুলো আমাদের অপকোড অপারেন্টের মধ্যে চলে যায়, এবং সেটা যে কাজটা করছি আমরা সেটা নিয়ন্ত্রণ করছি, যে এখন এখানে যোগ করো, এটাকে লোড করো, এটাকে জমা রাখো, এখান থেকে ওখানে লাফ দিয়ে চলে যাও, এগুলো টোটালি আমাদের নিয়ন্ত্রণের মধ্যে পড়ে। কোন ভাষা মেশিন নির্ভরশীল। আচ্ছা, দেখুন তো, কবল, বেসিক ল্যাঙ্গুয়েজ, সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজ এগুলো সব উচ্চ স্তরের ভাষা, অ্যাসেম্বলি ভাষা হচ্ছে দ্বিতীয় প্রজন্মের ভাষা। আচ্ছা, এটা কোথা থেকে আসছে, এটাকে আমরা 1 নাম্বার থেকে আসছে, অর্থাৎ প্রথম স্তরের ভাষা থেকে বা প্রথম প্রজন্মের ভাষা থেকে দ্বিতীয় প্রজন্মের ভাষা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ তৈরি হয়েছে। আর 1 নং স্তরে ছিল মেশিনের ভাষা। সুতরাং আমরা বলতে পারছি যে মেশিনের ভাষার উপর নির্ভরশীল 2, অর্থাৎ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। আশা করি ক্লিয়ার। কোন ভাষা 0 ও 1 নির্ভর, আমরা জানি মেশিনের ভাষা, এটা দেখবো না। কম্পিউটার কোন ভাষার মাত্র 2টি বর্ণ রয়েছে, যান্ত্রিক ভাষাতে 2টি বর্ণ রয়েছে, 0 এবং 1। অ্যাসেম্বলি ভাষার লেভেলে কয়টি বর্ণ ব্যবহার করা হয়, 1 থেকে 2টি। আচ্ছা, এই জিনিসটা আমি একটু আগেই বললাম, অ্যাসেম্বলি ভাষার যে লেভেল ছিল, প্রথম যে 4টা ধাপের প্রথম ধাপ লেভেল, সেই লেভেলে কয়েকটি বর্ণ ব্যবহার হতে পারে। অর্থাৎ আমি বলেছি 0 1 এর সমন্বয়ে কয়েকটি বিট তৈরি হয়, সেই বিট বা ক্যারেক্টার তৈরি হয়, সেটা দিয়ে মূলত অ্যাসেম্বলি লেভেলটা তৈরি হয়। অর্থাৎ ধরুন অ্যাড, তারপর আপনার সাম, মাল্টিপ্লেক্স, জিটি, মাল্টিপ্লাই, সেখানে সর্বোচ্চ 1 থেকে 2টি বর্ণ থাকতে পারে। অ্যাড এর মধ্যে যেমন
এডিডি না ব্যবহার করে এখানে এডি ব্যবহার করা হয়। তার মানে এখানে 1 থেকে 2টি বর্ণ ব্যবহার করে লেভেল তৈরি করা হয়। একটু একটু মাথায় রাখতে হবে যে লেভেল কয়টি বর্ণের হতে পারে, 1 থেকে 2টি বর্ণের হতে পারে। কোন ভাষা দিয়ে কম্পিউটার কোন ভাষা দিয়ে কম্পিউটার মেমোরি অ্যাড্রেসের, আচ্ছা আরেকটা বিষয় বলি, এই যে অ্যাড এখানে 1 থেকে 2টি বলতে 0 1 2 বোঝায়, তার মানে 3টি বর্ণ সর্বোচ্চ হতে পারে, কিন্তু বলার সময় আমাদের বলতে হয় 1 থেকে 2টি বর্ণ। কোন ভাষা দিয়ে কম্পিউটারের মেমোরি অ্যাড্রেসের সঙ্গে সরাসরি সংযোগ সাধন সম্ভব? হাই লেভেলের ভাষা, চতুর্থ প্রজন্মের ভাষা, অ্যাসেম্বলি ভাষা। এগুলো তো জাস্ট আমরা বুঝি, মেশিন তো এগুলো বোঝে না, তার মানে মেশিনের সাথে সরাসরি আমরা সংযোগ করতে পারবো না। তাহলে মেশিনের সাথে সরাসরি কি করতে পারবে? মেশিনের ভাষায় সংযোগ করতে পারবে। বিট বাইট মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করে, অর্থাৎ বিট বাইট মেমোরি অ্যাড্রেস নিয়ে কে কাজ করে? মেশিনের ভাষা কাজ করে এবং মধ্যস্তরের ভাষা কাজ করে। মেশিনের ভাষা, মধ্যস্তরের ভাষা বলতে দ্বিতীয় প্রজন্মের ভাষা বলা হয় অ্যাসেম্বলিকে, যেখানে বিট এবং বাইটের সমন্বয়ে কিছু লেভেল তৈরি হয়, তার মানে সেখানে এইগুলো কাজ করতে পারবে। কিন্তু উচ্চ স্তরের ভাষায় এরকম কোনো কিছু নেই। উচ্চ স্তরের ভাষায় আমরা লজিক্যাল কিছু অপারেশন চালাই, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি, তার মানে উচ্চ স্তরের ভাষার সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই, অর্থাৎ 1 আর 2 অ্যান্সার হবে। এবার দেখুন, মেশিনের ভাষা হলো অন্যান্য ভাষা হতে দ্রুত নির্বাহ হয়, যন্ত্রের উপর নির্ভরশীল থাকে, তাড়াতাড়ি প্রোগ্রাম লেখা যায়। মেশিনের ভাষায় কি করা যায়? যন্ত্র দ্রুত নির্বাহ হয়, কারণ সে ভালো বোঝে এটা। যন্ত্রের উপর নির্ভরশীল থাকে, মেশিনের ভাষা অবশ্যই সেই যন্ত্রের উপর নির্ভরশীল করবে, কিন্তু তাড়াতাড়ি প্রোগ্রাম লেখা সম্ভব না, মানে লেখাই সম্ভব না এক কথায়, তাড়াতাড়ি কিভাবে লিখবো? তাহলে অ্যান্সার আসছে 1 এবং 2। অ্যাসেম্বলি ভাষায় ব্যবহৃত বিভিন্ন নির্দেশ নিমোনিক হলো, আচ্ছা এই নির্দেশ নিমোনিকটা মূলতই লেভেলের মধ্যে চলে যায়, যেমন ডিভাইস, অ্যাড। আইএনটি দিয়ে আসলে কিছু বোঝায় না, যদি আইএনপি লিখতো তাহলে আমরা ইনপুট বুঝতে পারতাম, ওইউটি লিখলে আউটপুট বুঝতে পারতাম, ডিআইভি তে ডিভিজর বুঝতে পারি, এডিটি দিয়ে অ্যাড বুঝতে পারি, বাট আইএনটি দিয়ে কিছু বোঝানো যায় না, আইএনপি হলে হতো ইনপুট। সুতরাং নিমোনিক কোডের মধ্যে আইএনটি যাবে না, অর্থাৎ অ্যান্সার হবে 1 আর 2। ওকে, 29 নাম্বার কোশ্চেনে দেখি, সামিহা তার বাসায় পুরাতন কম্পিউটার 0 ও 1 ব্যবহার করে প্রোগ্রাম রচনা করছিল। তার বড় ভাই সজল সামিহাকে আরো দ্রুতগতির কাজ করার জন্য দ্বিতীয় প্রজন্মের ভাষা শিখিয়ে দিল। সজলের শিখানো ভাষার পরবর্তী প্রজন্মের ভাষা কোনটি? তাহলে দেখুন, প্রথমত সামিহা কি করেছিল, 0 এবং 1 নিয়ে প্রোগ্রাম রচনা করছিল। সামিহা তার চেয়ে একটু দ্রুত গতির দ্বিতীয় প্রজন্মের ভাষা তৈরি করলো, তার মানে আমরা বুঝতে পারছি প্রথম ছিল প্রথম প্রজন্ম অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজ, দ্বিতীয় প্রজন্ম অর্থাৎ অ্যাসেম্বলি, এস দিয়ে দিলাম আমি, অ্যাসেম্বলি শিখিয়ে দিল। এখন প্রশ্ন করা হয়েছে সজলের শিখানো ভাষার পরবর্তী প্রজন্মের ভাষা কোনটি? তাহলে অনেকেই ভুল উত্তর দিয়ে দেবে যে পরবর্তী প্রজন্ম মনে করবে যে প্রথম প্রজন্ম থেকে যেটা আসছে দ্বিতীয় প্রজন্ম, সেই হিসাবে অ্যাসেম্বলি মেরে দেবে, কিন্তু আসলে অ্যাসেম্বলি না। সেখানে দ্বিতীয় প্রজন্মের ভাষা বা অ্যাসেম্বলি ভাষা সে শিখিয়েছে, এবং পরবর্তী প্রজন্ম তৃতীয় স্তরের ভাষা বা উচ্চ স্তরের ভাষা হবে। আশা করি ক্লিয়ার। তারপর বলা হয়েছে সামিহার ব্যবহৃত ভাষায় প্রোগ্রাম রচনা অধিক সময় লাগে। সামিহা কোনটা ইউজ করেছিল? মেশিন ল্যাঙ্গুয়েজ। তার মানে সেখানে প্রোগ্রাম রচনা অনেক সময় লাগবে। প্রোগ্রাম রচনা করা সহজ? ইটস ইম্পসিবল। প্রোগ্রাম রচনা করা সহজ না, অনেক কঠিন ব্যাপার। তার মানে এটা তো হবেই না। ডিবাগ করা কষ্টসাধ্য অবশ্যই, কারণ ভুল খুঁজে পাওয়া যায় না। তার মানে 1 এবং 3 অ্যান্সার হবে। কোন ভাষায় হার্ডওয়্যার নিয়ন্ত্রণের পাশাপাশি উচ্চ স্তরের ভাষার সুবিধা পাওয়া যায়? আচ্ছা, এখানে কয়েকটা ভাষার বিষয় বলা হয়েছে। তো দেখুন, উচ্চ স্তরের ভাষাই সবগুলো এখানে রয়েছে। উচ্চ স্তরের ভাষাগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সাধারণ কার্যবলী করার জন্য এবং স্পেশাল কাজ করার জন্য অন্যগুলো ব্যবহার করা হয়, অর্থাৎ দুই রকম ভাষা রয়েছে ইউজের উপর ভিত্তি করে। সেটা হচ্ছে সাধারণ কাজের জন্য বা জেনারেল কাজের জন্য, এবং স্পেশাল কোনো কাজ বা উম, কোনো হাই লেভেলের কাজের জন্য ব্যবহার করা হয়। তো সেখানে প্যাসকেল, কবল, ফরট্রান এবং সি, এই ল্যাঙ্গুয়েজগুলোর নাম রয়েছে। তো সি দিয়ে সাধারণত আমরা প্রোগ্রাম করে থাকি, অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করা যায়, হার্ডওয়্যার নিয়ন্ত্রণ করা যায় সি দিয়ে। প্যাসকেল দিয়ে সেরকম হয়, কবল দিয়ে সাধারণত অ্যালগোরিদম গুলো তৈরি করা যায়, আর ফরট্রান দিয়ে হিসাব নিকাশ করা হয়, ম্যাথমেটিক্যাল টার্ম গুলো সলভ করা হয় ফরট্রান দিয়ে। আচ্ছা, অন্যান্য ল্যাঙ্গুয়েজ সম্পর্কে সামনে যখন আসবে তখন বলবো। তাহলে আমরা বুঝতে পারলাম যে সি একমাত্র ভাষা যে হার্ডওয়্যার নিয়ন্ত্রণের পাশাপাশি উচ্চ স্তরের ভাষা হিসেবে সুবিধা দিয়ে থাকে। সি আসলে মধ্য স্তরের ভাষা, কিন্তু উচ্চ স্তরের ভাষার মধ্যে কিছুটা সুবিধা দেয়, এজন্য সি কে মধ্য এবং উচ্চ দুই স্তরের মধ্যে বলা যায়। এবার ফরট্রানের পূর্ণরূপ কি? ফরট্রান, দেখুন আমি আগেই বলেছি ফরট্রান হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম করে, তার মানে ফর্মুলা ট্রান্সলেশন। ফর্মুলা ট্রান্সলেশন, ম্যাথমেটিক্যাল পার্ট করার জন্য আসলে ফরট্রান ব্যবহার করা হয়।
পরবর্তীতে দেখুন সি এর আবিষ্কারক কে? ডেনিস রিসি, সেটা আপনারা জানেন। এতদিন ইন্টারমিডিয়েটে 2 বছর পড়ে আসছেন, এগুলো তো অবশ্যই জানবেন। সি প্রোগ্রামের নতুন সুবিধা সংযোজনের পরবর্তী সংস্করণ কোনটি? সি থেকে যেটা ইনহেরিট হয়, নতুন তৈরি হয়, সেটা সি প্লাস প্লাস। আর মাইনাস মাইনাস সি প্লাস প্লাস সি, সি মাইনাস মাইনাস এ ধরনের কোনো ল্যাঙ্গুয়েজ নেই। সি প্লাস প্লাসের আবিষ্কারক বায়ার্ন স্টাউস্ট্রফ। সি প্লাস প্লাস কোন সালে রচনা করা হয়? 1983 সালে। এগুলো আপনাকে মুখস্থ করতে হবে। কোন ভাষাকে কম্পিউটার প্রোগ্রামিং ভাষার জনক বলা হয়? কারণ প্রথম উচ্চ স্তরের যে ভাষা তৈরি হয় সেটা ছিল সি। এই জন্য কম্পিউটারের প্রোগ্রামিং ভাষার জনক বলা হয় সি কে। আমরা ইতিমধ্যে 37টি প্রশ্নের সলভ করে ফেলেছি। হয়তো আমি একটু দ্রুতই চলছি, কিন্তু আপনারা যদি আমার লেকচারটা খুব ভালোভাবে শুনেন, যদি একটু বোঝার চেষ্টা করেন, তাহলে আমি যে তথ্যগুলো দিচ্ছি সেই তথ্যগুলো যদি একটু মনে রাখার চেষ্টা করেন, তাহলে খুব সহজে আইসিটিতে অ্যাডমিশনের জন্য আপনারা ভালো করতে পারবেন। কারণ 37টা প্রশ্নই আমরা শুধু সলভ করিনি। এখানে 37টা প্রশ্নের জন্য প্রত্যেকটায় যদি 4টা করে অপশন থাকে, কত হিউজ পরিমাণ তথ্য আপনারা জানতে পারছেন, বুঝতে পারছেন? প্রত্যেকটা বিষয় সম্পর্কে আপনাদের ক্লিয়ার কনসেপ্ট দিয়ে দেওয়া হচ্ছে। তো এভাবে যদি আপনারা শিখতে থাকেন, খুব সহজে, খুব কম সময়ে আইসিটিতে অনেক ভালো করতে পারবেন, যেখানে সাধারণ জ্ঞান এত ভালো করা সম্ভব ছিল না। আর আইসিটি তো মজার, লজিক্যাল পড়া। তো লজিক দিয়ে যদি বুঝে নেন, তাহলে মাথায় সেট হয়ে যাবে। নতুন করে মুখস্থ করবার বা মনে রাখার তেমন কোনো দরকার হবে না। তো চলুন আমরা সামনের দিকে দেখি। আর একটা কথা, যদি আসলে ভালো লেগে থাকে ভিডিওগুলো, যদি আপনার মনে হয় যে আপনার কাজে দিচ্ছে, তাহলে আপনার ফ্রেন্ড সার্কেলদের মধ্যে একটু শেয়ার করবেন যে আমরা একটা চ্যানেল পেয়েছি, যেখানে এভাবে আইসিটির খুব সুন্দর সমাধান দেওয়া হচ্ছে, খুব ভালো প্রিপারেশন হবে। সো তাদের সাথে করে একসাথে আপনার ভিডিওগুলো দেখবেন, এবং যদি সত্যিকারের অর্থে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন দেখি 38 নম্বর প্রশ্নে আমাদের কি বলা হয়েছে। কোন ভাষায় প্রোগ্রাম কম্পিউটার সংগঠনের নিয়ন্ত্রণের ঊর্ধ্বে থাকে? একটু জটিল প্রশ্ন, তাই না? একটু ভালো করে বোঝার চেষ্টা করি। কোন ভাষায় প্রোগ্রাম কম্পিউটারের সংগঠনের নিয়ন্ত্রণের ঊর্ধ্বে থাকে? মানে কোন ভাষার প্রোগ্রাম কম্পিউটার যে নিয়ন্ত্রণ করে তারও ঊর্ধ্বে থাকে। আচ্ছা, এখানে যেগুলো রয়েছে দেখুন তো। নিম্ন স্তরের ভাষা, কৃত্রিম ভাষা বলতে আমাদের কিছু নেই। আর উচ্চ স্তরের ভাষাকে বুঝি, আমাদের কোনো অপশন দেওয়া হয়নি। তার মানে এটা বাদ, প্রথমেতেই এটা বাদ দিয়ে দিব। তারপরে নিম্ন স্তরের ভাষা, মেশিনের ভাষা একই জিনিস, দুইটা অপশন একসাথে হতে পারে না। তারপরেও মেশিনের ভাষা বা নিম্ন স্তরের ভাষা কম্পিউটার নিজে বোঝে, কম্পিউটার কন্ট্রোল করতে পারে। কিন্তু উচ্চ স্তরের ভাষা হচ্ছে আমরা কন্ট্রোল করতে পারি, মানুষের বোঝার জন্য তৈরি করা। তো সেটা তো কম্পিউটারের সংগঠনের নিয়ন্ত্রণের বাইরে থাকবেই, তার মানে ঊর্ধ্বে থাকবে। উচ্চ স্তরের ভাষা কোনটি? উচ্চ স্তরের ভাষা, এখানে দেখুন, ভিসি ক্যালক, লোটাস 1 2 3 ওয়ার্ল্ড স্টার, এগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে আসেনি। তো একটি ল্যাঙ্গুয়েজ রয়েছে সি প্লাস প্লাস, যেটা অবশ্যই উচ্চ স্তরের ভাষা। প্রকৃতপক্ষে উচ্চ স্তরের ভাষা কোনটি, মানে কি কি নিয়ে কাজ করে সে বিষয়ে প্রশ্ন করা হয়েছে। তো দেখুন, আমরা দেখি নিচে দিকে দেখি, শুধুমাত্র গাণিতিক চিহ্নের সমন্বয়ে। উচ্চ স্তরের ভাষায় শুধু গাণিতিক চিহ্নের সমন্বয়ে, যদি যোগ বিয়োগই থাকতো তাহলে কিছু করা যেত। তারপরে শুধু যোগ বিয়োগ দিয়ে কিছু করা যায় না। বুলিয়ান অ্যালজেব্রা বা ডি মর্গানের উপপাদ্যের সমন্বয়, এখানে এগুলো ব্যবহার করা হয় না। ইংরেজি বা বুলিয়ান অ্যালজেব্রা ব্যবহার করা হয় না, সুতরাং ব্যবহার করা হয় কি ইংরেজি এবং গাণিতিক চিহ্ন। যেমন এ ব্যবহার করছি, প্লাস বি ব্যবহার করছি, এ যে মাঝে প্লাস দিচ্ছি তার মানে যোগ করছি। আবার আমরা সামেশন লিখছি, সাম লিখছি, অ্যাড লিখছি। এগুলো ইংরেজি ওয়ার্ড এবং কিছু গাণিতিক চিহ্নের সমন্বয়ে এই কাজগুলো করা হয়। তার মানে অবশ্যই উচ্চ স্তরের ভাষা ইংরেজি এবং গাণিতিক চিহ্নের সমন্বয়ে তৈরি হয়। পরবর্তীতে দেখুন, হাই লেভেল ভাষাকে কত ভাগে ভাগ করা হয়েছে? হাই লেভেল মানে কি? উচ্চ স্তরের ভাষা। ইতিমধ্যে বলে ফেলেছি, আপনাদের কি মনে আছে? বলুন তো। হাই লেভেল ভাষা বা উচ্চ স্তরের ভাষাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সাধারণ কাজ করার জন্য, আর একটা স্পেশাল কাজ করার জন্য। আশা করি বুঝতে পারছেন। মেশিন নিয়ন্ত্রণ, সিমুলেশন, বৈজ্ঞানিক পরীক্ষা ইত্যাদি কাজে কোনটি ব্যবহার করা হয়? মেশিন নিয়ন্ত্রণ, সিমুলেশন, বৈজ্ঞানিক কাজে সাধারণত সিএসএল ব্যবহার করা হয়। কোরাল 66 কিউবি, এগুলো আসলে চতুর্থ প্রজন্মের ভাষা, অতি উচ্চ স্তরের ভাষার মধ্যে চলে যায়। অ্যালগোল, এগুলো দিয়ে অ্যালগোরিদম সলভ করা হয়। তার মানে আমরা বুঝতে পারলাম, বৈজ্ঞানিক পরীক্ষা, নিয়ন্ত্রণ, সিমুলেশন সব কাজে ব্যবহার করা হয় সিএসএল ল্যাঙ্গুয়েজ। পরবর্তীতে দেখুন, প্রয়োগ বৈশিষ্ট্যের ভিত্তিতে কম্পিউটার ভাষাকে কত ভাগে ভাগ করা হয়েছে? প্রয়োগ বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কম্পিউটারের ভাষাকে কত ভাগে ভাগ করা হয়েছে? আচ্ছা, এটা মূলত প্রয়োগ বৈশিষ্ট্য বোঝাচ্ছে যে কি কি ভাবে আমরা প্রয়োগ করতে পারি, কিভাবে প্রয়োগ করবো, এটা আমাদের সরি, এই মুহূর্তে আসলে প্রয়োগ বৈশিষ্ট্যের বিষয়টা মাথায় আসছে না। আপনি একটু খুঁজে দেখে নেবেন, এটুকু তো আপনাদের দায়িত্ব, তাই না? বইয়ের মধ্যে খুঁজে পেয়ে যাবেন আশা করি। পরবর্তীতে দেখি আমি, ভিজুয়াল বেসিকের পরবর্তী ভার্সন কোনটি? ভিজুয়াল বেসিকের পরবর্তী ভার্সন দেখুন, এখানে বলছে ভিজুয়াল স্টুডিও, ভিজুয়াল ফোক্স প্রো, সি শার্প, VB.NET। তো আপনারা কি করবেন, প্রথমত ভিজুয়াল বেসিকের পরবর্তী ভার্সন দেখেই বুঝে যাবেন, হয়তো বা ভিজুয়াল স্টুডিও হবে, নয়তো বা ভিজুয়াল ফক্স প্রো হবে। বাট দুইটার একটাও হবে না।
অ্যান্ড্রয়েড স্টুডিও, ভিজুয়াল স্টুডিও, ভিজুয়াল ফক্সট্রো, এগুলো সাধারণত অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করার জন্য একটা সফটওয়্যার, যেখানে আমরা সাধারণত সফটওয়্যার তৈরি করি, প্রোগ্রাম করে সফটওয়্যার তৈরি করে থাকি। তো তাহলে ভিজুয়াল বেসিকের পরবর্তী কি? সি, তো সি থেকে আসছে সি হ্যাশ, সি শার্প বা সি প্লাস প্লাস, তার মানে ভিবি ডট নেট, অর্থাৎ ভিজুয়াল বেসিকের পরবর্তী ভার্সন হচ্ছে ভিজুয়াল বেসিক ডট নেট, যেটা এখন চলছে। চলক এবং মেথডকে স্বয়ংক্রিয়ভাবে চিনে নেয় কোনটি? আচ্ছা, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, চলক এবং মেথডকে স্বয়ংক্রিয়ভাবে চিনে নেয় কোনটি? অ্যাডা, বেসিক, ফরট্রান, পাইথন। অ্যাডা, বেসিক, ফরট্রান, পাইথন, এইগুলাতে আপনাকে বলে দিতে হবে এটা ইন্টিজার, তারপরে আপনার যোগ করতে হলে আপনাকে বলে দিতে হবে এ যোগ বি, দুইটাকে যোগ করো। এইরকম ভাবে আপনাকে সেই সিস্টেম গুলো তৈরি করে দিতে হবে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে। বাট পাইথনের ক্ষেত্রে এত সোজা, আপনি শুধু সাম লিখবেন, সাম লিখে ভিতরে এ বি লিখে দেবেন, এ বি কে সাম করে দেবে, যোগ করে দেবে। তারপরে আপনি সাবট্রাক্ট লিখে এ বি দিয়ে দিবেন, এ আর বি কে সাবট্রাক্ট করে দেবে, মাল্টিপ্লাই করে দেবে। তার মানে একে উল্লেখ করে দিতে হচ্ছে না, স্বয়ংক্রিয়ভাবে শুধু সাম লিখে দিলেই সে মেথডটাকে চিনে নেবে, চলকটাকেও সে চিনে নেবে। যদি আপনি 2 দেন তাহলে সে বুঝবে এটা ইন্টিজার, 2.5 দেন তাহলে সাথে সাথে বুঝে নেবে এটা ফ্লোট টাইপের। তার মানে চলক বা ডেটা টাইপকেও সে সহজে বুঝে নিতে পারবে, মেথডকেও সে সহজে বুঝে নিতে পারবে, বাট অন্যান্য কোনো ল্যাঙ্গুয়েজ সেটি পারবে না। পাইথন ভাষা তৈরি করেন কে? পাইথন ভাষা তৈরি করেন পুইডো ভ্যান রোসাস, নামটা জানতে হবে আপনাদের। পাইথন ভাষা তৈরি হয় কত সালে সেটা আমি আর দেখছি না। চতুর্থ প্রজন্মের ভাষাকে বলা হয় কোনটি? চতুর্থ প্রজন্মের ভাষাকে উচ্চ স্তরের পরে গিয়ে থাকতে পারে অতি উচ্চ স্তর, তার মানে অতি উচ্চ স্তরের ভাষা বলা হবে। অয় মধ্যম স্তর বা নিম্ন স্তর, সুতরাং আমরা বুঝতে পারছি অপশন এক হবে। তো চলে আসি আমরা 49 নাম্বারে। যেই প্রোগ্রাম উৎস প্রোগ্রামকে যান্ত্রিক ভাষায় অনুবাদ করে বস্তু প্রোগ্রামে রূপান্তর করে তাকে কি বলা হয়? আচ্ছা, একটু সুন্দরভাবে বোঝার চেষ্টা করবেন, মনে হচ্ছে খুব সহজ কিন্তু না, বোঝার বিষয় রয়েছে। যেই প্রোগ্রাম উৎস প্রোগ্রামকে যান্ত্রিক ভাষায় অনুবাদ করে বা বস্তু প্রোগ্রামে রূপান্তর করে তাকে কি বলা হয়? আমাদের প্রথমত বুঝতে হবে উৎস প্রোগ্রাম কি। উৎস প্রোগ্রাম বা সোর্স কোড হচ্ছে যেটা আমরা লিখি, আমরা সি ভাষায় যে ল্যাঙ্গুয়েজটা লিখছি, যে প্রোগ্রামটা লিখছি সেটা হচ্ছে উৎস প্রোগ্রাম। এটা যখন আমি রান করি, কম্পাইলার যখন বুঝতে পারে, তার মানে বুঝতে পারছে রান করা কম্পাইলারের কাজ, সফটওয়্যার, তাই না? তো সেই সফটওয়্যার বা কম্পাইলার যখন বুঝতে পারে যে আমি একটা উৎস প্রোগ্রাম রান করছি, তখন সে সেটি কম্পাইল করে মেশিনের ভাষায় বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম, সরি অবজেক্ট প্রোগ্রাম বা বস্তু প্রোগ্রামে রূপান্তরিত করে। আর এই কাজটা কে করে থাকে? অনুবাদক প্রোগ্রাম। সেটা কে হতে পারে? অনুবাদক প্রোগ্রাম হতে পারে কম্পাইলার, অ্যাসেম্বলার, ইন্টারপ্রেটার, এই তিনটা অনুবাদক প্রোগ্রাম রয়েছে, আপনারা ইতিমধ্যে জানেন। তো তার মানে আমরা বুঝতে পারলাম যে উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে রূপান্তরিত করে কে? রূপান্তরিত করে অনুবাদক প্রোগ্রাম। কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে সম্পর্কিত কোন প্রজন্মের কম্পিউটারের ভাষা রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন? আচ্ছা, আমরা ইতিমধ্যে দেখেছি যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পর্যন্ত আমরা শুনেছি উচ্চ স্তরের ভাষা, বাট কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন হচ্ছে পঞ্চম স্তরের ভাষা। এখানে প্রসেসরের ক্ষমতা খুব হাই থাকে, আপনাকে বলে দিতে হয় না যে এই ওয়েতে এই প্রসেসে এই কাজটা করো, তার কাছে শুধু আপনি চাইবেন আমার এই আউটপুটটা দরকার, সে অটোমেটিক সেটা আপনাকে দিয়ে দেবে। তার মানে এখানে আপনাকে কোনো প্রসেস বলে দিতে হচ্ছে না, তার মানে সে নিজেই কিন্তু বুঝতে পারছে যে আসলে কিভাবে আমাকে প্রসেস করতে হবে। সুতরাং কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে সম্পর্ক রয়েছে পঞ্চম স্তরের ভাষার। প্রসেসিং ক্ষমতা বেশি দরকার কোন ভাষায়? চতুর্থ প্রজন্মের ভাষা। চতুর্থ প্রজন্মের ভাষায় প্রসেসিং ক্ষমতা বেশি দরকার। আচ্ছা, প্রথম, দ্বিতীয়, চতুর্থ, চতুর্থ এবং পঞ্চম দুইটাই প্রায় রিলেটেড, একটা সম্পর্কিত। তো এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পূর্ণ হচ্ছে পঞ্চম, বাট প্রসেসিং ক্ষমতা অনেক বেশি থাকে চতুর্থ প্রজন্মের ভাষা। সরি, যেটা আমি বলেছিলাম যে চতুর্থ প্রজন্মের ভাষাতেই মূলত এরকম আপনার আউটপুট দেওয়ার ক্ষমতা থাকবে, কোনো প্রসেস বলতে হবে না। কিন্তু পঞ্চম স্তরের ভাষায় কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন, সে খুব সহজে আরো আইডেন্টিফাই করতে পারবে, এজন্য তাকে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন বলা হয়। তাহলে প্রসেসিং ক্ষমতা বেশি দরকার কার? চতুর্থ প্রজন্মের ভাষা। দেখুন, পঞ্চম প্রজন্মের ভাষাও দরকার, বাট এখানে কিন্তু অপশন নেই, আছে চতুর্থ প্রজন্ম, সুতরাং আমাদের অ্যান্সারটা হবে চতুর্থ প্রজন্মের ভাষা। কোন প্রজন্মের ভাষাকে নন প্রসিডিউর ভাষা বলা হয়? প্রসিডিউর মানে কি? যেখানে আপনার প্রসেসিং এর ধাপ বলে দেওয়া থাকবে যে এই এই প্রসেসে কাজটা করো। বাট নন প্রসিডিউর যেখানে কোনো প্রসেসিং থাকবে না, শুধু আপনি আউটপুটটা চাইবেন পেয়ে যাবেন, তার মানে সেই কাজটা করে থাকে কে? চতুর্থ প্রজন্মের ভাষা। কোনটি চতুর্থ প্রজন্মের ভাষা? ইন্টলেক্ট হচ্ছে চতুর্থ প্রজন্মের ভাষা। এছাড়াও রয়েছে চতুর্থ প্রজন্মের ভাষায় রয়েছে এসকিউএল, আর আপাতত মনে আসছে না এইভাবে। তো এরকম ভাবে কয়েকটা ভাষা রয়েছে, আপনি একটু দেখে নেবেন যে আসলে চতুর্থ প্রজন্মের ভাষা কে কে আছে, নামগুলো একটু আইডেন্টিফাই করে নেবেন বা খাতায় লিখে একটু মুখস্থ করে নেবেন।
কারণ এখানে চতুর্থ প্রজন্মের ভাষা হিসেবে ইন্টেলেক্ট দিয়েছে, পরবর্তী একটা কোশ্চেন আপনাকে অ্যাডমিশনে দিতে পারে যেটা থাকবে এসকিউএল, অন্য একটা দিতে পারে অন্য একটা। সুতরাং এই টপিক রিলেটেড যে কোশ্চেন গুলো হতে পারে সেই বিষয়গুলো আপনাকে বুঝে নিতে হবে। তো আসলে সব তথ্য এইভাবে দেওয়া পসিবল না, তাই আমি সাজেস্ট করবো অক্ষরপথ প্রকাশনের যে বইটি রয়েছে সেখানে আহ, খুব ক্লিয়ার কনসেপ্ট দেওয়া রয়েছে। সেখান থেকে আপনারা এই তথ্যগুলো, যেই জায়গাগুলো থেকে আমি বলে দিই সেই জায়গাগুলো থেকে সেই তথ্যগুলো দেখে নেবেন। এরপর দেখুন, অনুবাদক সফটওয়্যার কয় ধরনের হয়ে থাকে। আমরা অনুবাদক প্রোগ্রাম বা সফটওয়্যার কয় ধরনের হয়ে থাকে, তিন ধরনের জানি। একটা হচ্ছে অ্যাসেম্বলার, একটা কম্পাইলার, একটা হচ্ছে ইন্টারপ্রেটার। আচ্ছা, তো সেই সম্পর্কে আমাদের একটু জানা দরকার যে অ্যাসেম্বলার কি, কম্পাইলার কি, ইন্টারপ্রেটার কি। অ্যাসেম্বলার হচ্ছে, আমি বলেছি অ্যাসেম্বলি ভাষা, তার মানে হচ্ছে 0 1 থেকে কোডের মাধ্যমে রূপান্তরিত করে ভাষা। এই অ্যাসেম্বলার ভাষা দ্বিতীয় প্রজন্মের ভাষা, সেটাকে কম্পাইল করার জন্য, মেশিনের ল্যাঙ্গুয়েজে পরিণত করার জন্য অ্যাসেম্বলার ব্যবহার করা হয়, অর্থাৎ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের জন্যই শুধু ব্যবহার করা হয়। পরবর্তীতে কম্পাইলার এবং ইন্টারপ্রেটার আসবে। তো কম্পাইলার কেন ব্যবহার করা হবে, কম্পাইল করার জন্য, ইন্টারপ্রেট করার জন্য, দুইটাই হচ্ছে অনুবাদ করা, অর্থাৎ সোর্স কোডকে অবজেক্ট করে রূপান্তরিত করবে, মেশিনের ভাষায় রূপান্তরিত করে দেবে আমাদের কম্পাইলার বা ইন্টারপ্রেটার। তো কম্পাইলার ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্যগুলো আমাদের জানতে হবে ডিটেলস। কম্পাইলার কি করে, টোটাল জিনিসটা একবার পড়ে নেয়, পড়ে নিয়ে আউটপুট দেয়, অর্থাৎ সব পড়ার পরে সে দেখায় যে আসলে কোথাও ভুল হয়েছে কিনা, কোথাও কোনো সমস্যা আছে কিনা, এই কাজটা করে থাকে। বাট ইন্টারপ্রেটার কি করে, প্রত্যেকটা লাইন দেখে এবং প্রত্যেকটা লাইন থেকে আউটপুট দেয়, প্রত্যেকটা লাইন থেকে আউটপুট দেয়। তাহলে সময় কার বেশি লাগে, দেখুন টোটাল সময়ে যদি চিন্তা করি কম্পাইলারের কম লাগে, কারণ সে একবারে পড়ে একবার আউটপুটটা দিয়ে দেয়। বাট আমাদের আউটপুটটা পেতে একটু সময় লাগে, কারণ টোটাল পড়বে, তারপর প্রসেস করবে, তারপর দিবে। বাট ইন্টারপ্রেটারের প্রত্যেকটা আউটপুট খুব সহজে পাওয়া যায়, বাট প্রত্যেকটা লাইন যেহেতু পড়ছে এবং সমাধান দিচ্ছে, এটা অনেক সময় নিয়ে নেয়। তো কোন ধরনের প্রশ্ন করা হবে সেটা আপনি এই বেসিক জায়গা কনসেপ্ট ক্লিয়ার থাকলে পারে আপনি যে কোনো ধরনের প্রশ্নের উত্তর দিতে পারবেন। তাহলে আমরা বুঝতে পারলাম কম্পাইলার একবারে কাজ করবে, ইন্টারপ্রেটার এক একটা করে কাজ করবে। ওকে, তাহলে কম্পাইলার যেটা করবে যে কম্পাইল করতে করতে কোথাও যদি ভুল ধরা পড়ে তাহলে সে কম্পাইলার করবে না, সে সেখানে ফল্ট দেখাই দেবে। বাট ইন্টারপ্রেটার কি করবে, যতক্ষণ সে ভুল না পাবে তার আগ পর্যন্ত সে আউটপুট দিবে, যখন ভুলটা পাবে তখন সে আউটপুট দিবে না। তার মানে আমার মনে হয় কম্পাইলার থেকে ইন্টারপ্রেটার একটু সুবিধাজনক হচ্ছে, তাই না? পরবর্তীতে আপনারা দেখবেন অ্যাসেম্বলার কি, অ্যাসেম্বলার বা কম্পাইলার বা ইন্টারপ্রেটার সবই হচ্ছে সফটওয়্যার। উৎস প্রোগ্রামকে একত্রে বস্তু প্রোগ্রামে রূপান্তরিত করে কোনটি, অবশ্যই কম্পাইলার উৎস প্রোগ্রামকে বস্তু বা অবজেক্ট প্রোগ্রামে রূপান্তরিত করে। কিন্তু প্রশ্নটা দেখুন, দেখার পরে বলছে কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার, সবাই তো করে, বাট একত্রে করে কে, একত্রে করে হচ্ছে কম্পাইলার, বাট ইন্টারপ্রেটার এবং অ্যাসেম্বলার এক একটা লাইন করে করে। কম্পাইলার কোন মেমোরিতে থাকে, কম্পাইলার সাধারণত সহায়ক মেমোরি থাকে, হার্ড ডিস্ক, গণ মেমোরি, ক্যাশ মেমোরি গুলোতে থাকে না। এবার আসছে অনুবাদক প্রোগ্রামগুলো হচ্ছে কি, কম্পাইলার, ইন্টারপ্রেটার এবং অ্যাসেম্বলার। ওকে, তিনটা হবে। তো বন্ধুরা 58টা প্রশ্নের সলভ আমরা করে ফেলেছি। আমি আপনাদেরকে বলছি যে আহ, আমি আইসিটি তে সবগুলো অধ্যায় থেকে মিনিমাম 200 করে কোশ্চেন সলভ করব, এবং প্রত্যেকটা কোশ্চেনের এরকম ভাবে আপনাদেরকে খুব সুন্দর করে অপশনগুলো বুঝিয়ে দিব, সেই অপশন রিলেটেড যত কোশ্চেন হতে পারে সেই কোশ্চেনগুলো বলে দিব। আর যেখানটায় আরো কিছু দরকার সেই জায়গাগুলোতে আপনারা অবশ্যই বই থেকে একটু পড়ে নেবেন, সেই জায়গাগুলো আমি বলে দিব। তো খুব সহজে, খুব কম সময়ে আমার মনে হয় যে কভার করতে পারবেন আইসিটি প্রিপারেশনটা। কারণ একটা বই টোটালি পড়তে গেলে আপনি যে পরিমাণ জ্ঞান অর্জন করতে পারবেন, সিস্টেমটা বুঝতেই পারবেন না যে আসলে কি ধরনের কোশ্চেন হবে, কি হবে না হবে। কিন্তু প্রশ্ন পড়লে আপনার বুঝতে পারবেন যে আসলে কি ধরনের প্রশ্ন হতে পারে, আবার সেখান থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে, এবং সেই টোটাল বিষয়টা সম্পর্কে যে জ্ঞান দরকার, জানা দরকার, সেই বিষয়টা আমি আপনাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি। আর আশা করছি যে এই 58টা কোশ্চেন আপনি একবার পড়লে হয়তো অনেকগুলো ভুল হতো, কিন্তু এখন যেভাবে বুঝে নিয়েছেন আশা করি আর কোনো মতেই একটা কোশ্চেনও ভুল হবার কথা নয়। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে জানিয়ে দেবেন বা শেয়ার করে দিবেন, লিঙ্কটা শেয়ার করে দিবেন, যে আসলে আমরা এখান থেকে অ্যাডমিশনের জন্য খুব ভালো প্রিপারেশন নিতে পারবো। ধন্যবাদ সবাইকে। বেল আইকনটি টিপে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যেতে পারেন। আর সবার সুস্বাস্থ্য কামনা করছি, অ্যাডমিশনের সময় সুস্থ থাকতে হবে, ভালো করে পড়ালেখা করতে হবে।
কারণ পড়ালেখা সবাই করছে, অ্যাডমিশনের প্রিপারেশন সবাই নিচ্ছে, চান্স সবাই পাবে না। চান্স পাবে স্পেসিফিক কিছু মানুষ যারা আসলে পড়ালেখা করার মতো পড়ালেখা করছে। সারাদিন পড়লে হয় না, সেটা বুঝে পড়তে হয়। কারণ যদি বুঝে শুনে না পড়েন তাহলে কিন্তু আপনি আলটিমেটলি আপনার গেইনটা জিরো হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আবার আসা পর্যন্ত আমরা এই অধ্যায় থেকেও মিনিমাম 200 আপ কিছু কোশ্চেন সলভ করব, বাট একটা ভিডিওতে অনেক সময় লেগে যায়। আমরা 3-4টা ভিডিওতে মোটামুটি এক একটা অধ্যায় কভার করব। ধন্যবাদ সবাইকে।